হ্যালো, আসসালামু আলাইকুম। যারা যারা আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা রমজানে এবং আমাদের এই কোভিড-19 প্যান্ডামিক সিচুয়েশনে যারা যারা উপস্থিত আছেন সবাইকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা পদার্থবিজ্ঞানের গতি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব এসএসসি আরফাদ একাডেমির পক্ষ থেকে, সাপোর্টেড বাই বেনজিন। সাথে আছি আমি মোহাম্মদ জিয়াদুল ইসলাম। তো আমি প্রথমে ভিডিওটা একটু আমার আইডিতেই শেয়ার করে দেই, এরপরেই আমি আমার ক্লাসটা স্টার্ট করতেছি। আপনারা একটু আমার সাথেই থাকেন। আচ্ছা, ঠিক আছে, সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি শুরু করতে আছি। আমার শেয়ার অলরেডি শেষ। তোমরা যারা এসএসসির স্টুডেন্ট আছো তোমাদের জন্য আজকে আমাদের গতি চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাসে আমরা যে টপিকগুলো আলোচনা করব তোমরা অলরেডি দেখতে পাচ্ছ। আমাদের টপিকগুলোর নাম আমি হোয়াইট বোর্ডের ডান পাশে লিখে রাখলাম, যে সমবেগ, ত্বরণ, বৃত্তাকার পথে ত্বরণ, এরপর আমরা ম্যাথস করব, এরপরে পড়ন্ত বস্তুর গতি নিয়ে, এবং nতম সেকেন্ডে কোনো বস্তু কী পরিমাণ সরণ ক্রস করতে পারে এই সংক্রান্ত ব্যাপারে আমরা দেখব। তো এখনও কয়জন জয়েন হয়েছে আমি জানি না। আচ্ছা, দেখা যাচ্ছে হামিম জহুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য আমি একটু অনুরোধ জানাচ্ছি, কারণ ভিডিওটা শেয়ার করলে আমাদের ভিউয়ার্স যখন বেশি হবে তখন আমিও আমারও একটু ক্লাসগুলো করাইতে একটু উৎসাহ উদ্দীপনা জাগবে। তো সবাইকে একটা অনুরোধ করছি, এবং আরফাদ একাডেমির আমাদের আরফাদকেও বলছি যাতে বিভিন্ন গ্রুপ এবং পেজের মধ্যে ভিডিওটা শেয়ার করা হয়, এবং তোমাদের যারা দেখছো তোমাদের বন্ধুদেরকে ভিডিওটা মেনশন করে দাও, যাতে এরাও কিন্তু আমাদের সাথে সাথে ক্লাসটা করতে পারে। তো যাই হোক, আমাদের প্রথম আজকে যে আলোচনার যে টপিকটা আমি বাছাই করলাম এটা হচ্ছে সমবেগ। এখন আমরা একটু আলোচনা করব যে সমবেগ এই জিনিসটা কি। আমি প্রথমে আলোচনা করতেছি সমবেগ নিয়ে। তো আমরা একটা জিনিস জানি, এটা হচ্ছে কোনো চলন্ত বস্তুর ব্যাগ থাকে, ব্যাগ ছাড়া কিন্তু কোনো বস্তু চলতে পারে না। কোনো অদৃশ্য শক্তি দিয়ে যদি চলে ওটা আমরা জানি না, তবে কোনো বস্তু যদি চলতে চায় তার কিন্তু ব্যাগের দরকার। অর্থাৎ ব্যাগ ছাড়া কোনো বস্তু চলা কখনো সম্ভব না। এখন কোনো বস্তুর ব্যাগ যে সমবেগ কিনা বা অসমবেগ কিনা এটা আমরা কেমনে বুঝবো? আমরা কি আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে যে বস্তুগুলো দেখি প্রত্যেকটা বস্তু কি একই পরিমাণ ব্যাগে যায়? অবভিয়াসলি একই পরিমাণ ব্যাগে যায় না।
কিছু কিছু বস্তু বেশিরভাগ ক্ষেত্রে যে আমরা যে গাড়ি দেখি যে তোমার একটা নির্দিষ্ট ব্যাগ নিয়ে এসে যাচ্ছে, আবার কিছুক্ষণ পরে ব্যাগ হ্রাস পাচ্ছে, আবার ব্যাগ বৃদ্ধি পাচ্ছে, এই ঘটনাগুলো কিন্তু সবসময় ঘটে। তো আমরা সমবেগ বলতে জাস্ট ওই জিনিসটা বুঝবো। সমবেগ বলতে যখন কোনো একটা বস্তু একটা নির্দিষ্ট ব্যাগে যাবে, যার যখন ব্যাগের কোনো পরিবর্তন ঘটবে না, তখন কিন্তু আমরা কেবলমাত্র বস্তুর ব্যাগকে আমরা কেবলমাত্র সমবেগ বলতে পারি। তো এটাকে আমরা ম্যাথমেটিক্যালি দেখাবো। ম্যাথমেটিক্যালি দেখানোর আগে আমি আরেকবার একটু কারা কারা জয়েন করছে এই জিনিসটা দেখি। এটা দেখার পরপর আমি সাথে সাথে একটা জিনিস বলতে চাই। তো আমাদের আজকে আমরা যে আরফাত একাডেমির পক্ষ থেকে যে ক্লাসটা করাচ্ছি, আরফাত একাডেমির আরফাতের জন্মদিন আজকে। তো আরফাত, শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে টু ইউ। আমরা ক্লাস শুরু করার আগে আমরা আরফাতকে একটা কাল্পনিক কেক দিয়ে একটু জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। এটা একটা কাল্পনিক কেক, এখানে মোমগুলো আছে, এগুলো মোম হয়েছে কিনা আমি জানি না, তবে এগুলো আরফাতের জন্য। তাহলে আরফাতের জন্য আজকে জন্মদিনের শুভেচ্ছা। আচ্ছা, এখন তো আরফাতদের মতো এই ব্যক্তিগুলি কয়েক মিলিয়ন বছর পর দুনিয়াতে আবির্ভাব হয়, আর আরফাতও কয়েক হাজার মিলিয়ন বছর পর আসছে। তো আমরা যে সৌভাগ্যবান, এটা কক্সবাজারে আসছে। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা আলোচনা করতে যাচ্ছি আজকের আমাদের অনুষ্ঠানের যে মূল বিষয়, এটা হচ্ছে সমবেগ। সমবেগ এই জিনিসটা কি? আমরা কিন্তু একটা জিনিস সবাই জানি, এই জিনিসটা হচ্ছে যে সমবেগ কথাটার অর্থ হচ্ছে যে সমবেগ জিনিসটার অর্থ হচ্ছে ব্যাগ সমান। ব্যাগ যখন সমান হয় এক আমরা সমবেগ বলতে পারি। আমরা একটা জিনিস কিন্তু সবাই জানি, এই জিনিসটা হচ্ছে কি, আমরা যেটা গড় বেগ বলছিলাম গত ক্লাসে, গড় বেগ, এই গড় বেগ ছিল ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2। যখন আদি বেগ এবং শেষ বেগকে গড় করা হয় তখন যে বেগটা আছে এটা হচ্ছে গড় বেগ। কিন্তু যখন সমবেগ হয় তখন আদি বেগ এবং শেষ বেগ কিন্তু একই। অর্থাৎ সমবেগের জন্য, সমবেগের ক্ষেত্রে সূত্রটাকে এইভাবে লেখা যায় যে ভি var ইজ ইকুয়াল টু নট ইউ, যেহেতু আদিবেগ এবং শেষ বেগ সেম, কারণ সমবেগ ব্যাগ সমান, শুরুতে যা ছিল শেষেই ব্যাগ সেম, তখন আমি দুইটাকে ভি ধরতে পারি ডিভাইড বাই 2। এখন এই যে 2v ডিভাইড বাই 2, 2 কাটা, তখন গড় বেগ আর ব্যাগ কিন্তু সমান। অর্থাৎ আমরা একটা এমসিকিউ শিখে ফেললাম, এই জিনিসটা হচ্ছে সমবেগের ক্ষেত্রে গড় বেগ এবং ব্যাগ সমান। আচ্ছা, এখন আমি সমবেগের গাণিতিক সমস্যাগুলো সলভ করার জন্য কোন সূত্রটা আমাদের দরকার হবে এই সূত্রটা সম্পর্কে একটু সবাইকে বলছি। আমরা একটা সূত্র কিন্তু সবাই জানি, এস সমান ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 × টি। এই সূত্রটা আমরা সবাই জানি, যারা এসএসসি পড়ুয়া যে কোনো ছেলে, যারা এসএসসি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, ইভেন যারা এসএসসি থার্ড ইয়ার আছো, তোমরাও কিন্তু জানো যে এই সূত্রটা তোমার আমরা ম্যাথমেটিক্যাল টার্মগুলো সলভ করার জন্য এই সূত্রটা আমরা ইউজ করে থাকি। কিন্তু যখন সমবেগ হয়, সমবেগের ক্ষেত্রে আদিবেগ আর শেষ বেগ তো সমান নাকি, তাহলে সূত্রটা দাঁড়াচ্ছে কি, এস সমান ভি প্লাস ইউর জায়গায় আমি ভি লিখলাম, যেহেতু দুইটাই সমান, ভি ডিভাইড বাই 2 × টি। তাহলে আমরা পাচ্ছি 2v ডিভাইড বাই 2 টি, 2 কাটা, তার মানে আমরা পাচ্ছি এস সমান ভিটি। অর্থাৎ সমবেগের জন্য এস সমান বিটি সূত্র প্রযোজ্য। তোমরা যারা যারা ম্যাথমেটিক্যাল টার্মগুলো সলভ করতে যাও, তোমরা যদি কখনো সমবেগের বেলায় এস সমান বিটি সূত্র ছাড়া যদি তোমরা অঙ্ক মিলাও, এই গাণিতিক সমস্যাটা কখনো হবে না। অর্থাৎ সমবেগের কথা যেখানে এস সমান বিটি সেখানে। তাহলে আমি শ্লোকটা একটু আরেকবার বললাম যে সমবেগের কথা যেখানে এস সমান বিটি সেখানে, অর্থাৎ এস সমান বিটি ছাড়া সমবেগ কখনো আনা সম্ভব না। তো শুভ জন্মদিন জানাচ্ছে কেক দিয়ে আব্দুল হক রনি আরফাতকে। তো যাই হোক, আমি এতক্ষণ একটু অন্যমনস্ক ছিলাম, কারণ আমার এখানে মোবাইলে একটু প্রবলেম ছিল। এখন আমি মোটামুটি আমার ম্যাথগুলো একটু স্টার্ট করতেছি, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন যে সমবেগের জন্য এস সমান বিটি এই সূত্রটা প্রযোজ্য। এস সমান বিটি এই সূত্রটা ছাড়া কিন্তু আমরা সমবেগের কোনো ধরনের গাণিতিক সমস্যা সলভ করতে পারি না। আচ্ছা, তো এখন আমরা যে জিনিসটা বলবো এই জিনিসটা হচ্ছে সমবেগকে আমরা
কিভাবে একটা গ্রাফের মাধ্যমে উপস্থাপন করতে পারি, যে সমবেগ কিভাবে আমরা গ্রাফের মাধ্যমে উপস্থাপন করতে পারি। আমরা একটা জিনিস দেখি, সাপোজ একটা গাড়ি সমবেগে যাচ্ছে, একটি গাড়ি সমবেগে গতিশীল। ওকে, আচ্ছা, এখন এই জিনিসটাকে যদি আমরা একটা গ্রাফের সাহায্যে উপস্থাপন করি, আমরা যদি প্রথমে বলি সমবেগে গতিশীল, কথাটার অর্থ হচ্ছে সমান সময়ে সমান সরণ হচ্ছে, এটার নাম হচ্ছে সমান সময়ে যদি এটার ব্যাগ সমান হয়, মানে সমান সরণ অতিক্রম করতে পারে। আচ্ছা ঠিক আছে, সমান সময়ে যদি সমান সরণ অতিক্রম করতে পারে, একে কিন্তু আমরা সমবেগ
এই পদ্ধতিতে আমরা লেখচিত্র দেখে কোনো সমবেগে চলমান বস্তুর আমরা ব্যাগ কিন্তু নিয়ে আসতে পারি। তো কারা কারা এখানে উপস্থিত আছেন আমি একটু দেখি। আমাদের ভিউয়ার্স সম্ভবত অনেক কম। তো এখানে আমাদের সাথে উপস্থিত আছে আব্দুল হক রনি আছে। আমি আরফাতের কোনো ধরনের কমেন্টস দেখতে পাচ্ছি না। আরফাত একটু থাকলে একটু কমেন্টস করেন। আর আরফাতকে আমি আবার রিকোয়েস্ট জানাচ্ছি এই ভিডিওটা একটু শেয়ার করে দেওয়ার জন্য, যাতে সবাই এই ভিডিওটা দেখে। আচ্ছা, সবাইকে ধন্যবাদ, যারা যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ। আচ্ছা আচ্ছা যাই হোক, এখন আমরা সমবেগ শেষ করলাম। এখন আমরা আলোচনা করব ত্বরণ নিয়ে। আমি এখন ত্বরণ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এখন ত্বরণ এই জিনিসটা কি, আমরা যদি একটু ত্বরণ নিয়ে আলোচনা করতে যাই, ত্বরণ আমরা জানি ত্বরণ বা এক্সিলারেশন এই কথাটার অর্থ হচ্ছে ব্যাগের পরিবর্তনের হার। আমি গত ক্লাসেই বলছিলাম আমার শেষ বেগ আছে, আদি বেগ আছে, আর মাইনাস মানে হচ্ছে ব্যাগের পরিবর্তন, ব্যাগের পরিবর্তন। আর হার কথাটার অর্থ হচ্ছে সময় দিয়ে ভাগ। ব্যাগের পরিবর্তনের হারকে কিন্তু আমরা ত্বরণ বলতে পারি। তো এটা হচ্ছে আমাদের ত্বরণ। ঠিক এভাবে ব্যাগের পরিবর্তনকে যদি আমি ডেল ভি দ্বারা প্রকাশ করি, তাহলে ব্যাগের পরিবর্তনকে অর্থাৎ ব্যাগের পরিবর্তনের মানকে যখন সময় দ্বারা ভাগ করা হয় তখন কিন্তু আমার এক্সিলারেশন বা ত্বরণ চলে আসে। এভাবেই কিন্তু আমরা ত্বরণ আনতে পারি। আচ্ছা, এখন ব্যাগের পরিবর্তনটা কিভাবে হয় এই জিনিসটা আমি একটু গ্রাফের সাহায্যে দেখাই, যে ব্যাগের পরিবর্তন এই জিনিসটা আমাদের কিভাবে ব্যাগের পরিবর্তন হওয়া আমাদের দ্বারা সম্ভব। যদি আমরা দেখাই, এটা সময় আর এটা হচ্ছে ব্যাগ। যদি সময়ের সাথে সাথে ব্যাগের মান বৃদ্ধি পায়, এদিকে দেখতে পাচ্ছি আমরা সময়ের সাথে সাথে ব্যাগের মান বৃদ্ধি পাচ্ছে, এটা হচ্ছে ত্বরণ। আবার আমরা যদি এমন একটা গ্রাফ আঁকি যে গ্রাফটাতে সময়ের পরিবর্তন যত বাড়তেছে ব্যাগ তত কমতেছে, মানে আগে এত ছিল ব্যাগ, অনেক হাইয়েস্ট একটা ব্যাগ ছিল, এরপরে সময়ের সাথে সাথে এটা কমতেছে। যদি এই টাইপের কোনো একটা যদি আমরা গ্রাফ দেখি, এটা হচ্ছে ব্যাগ এখানে হ্রাস পাচ্ছে। এখন ব্যাগ হ্রাস পাওয়া, এটার নাম হচ্ছে মন্দন। এরপরে যদি আমরা এমন একটা গ্রাফ দেখি যেখানে সময়ের সাথে সাথে ব্যাগের কোনো পরিবর্তন হচ্ছে না, সময়ের ইনিশিয়াল পয়েন্টে ব্যাগ যা ছিল সময়ের আরেকটু পরেও ব্যাগ তা, সময়ের আরও পরেও ব্যাগ সেম, সময়ের আরও পরেও ব্যাগ সেম, অর্থাৎ ব্যাগের কোনো পরিবর্তন এই জায়গায় হয়নি। যদি ব্যাগের কোনো পরিবর্তন না হয়, সময়ের সাথে সাথে ব্যাগের কোনো পরিবর্তন না হয়, এই গ্রাফটা হচ্ছে সুষম ব্যাগ, অর্থাৎ এখানে কোনো প্রকার ত্বরণ হয়নি, যেহেতু এখানে কোনো ব্যাগের পরিবর্তন হয়নি। কিন্তু ভাইয়া, ব্যাগের যদি পরিবর্তন না হয় তখন কেন ত্বরণ থাকে না? এখানে কিন্তু ত্বরণ নাই, কারণ এখানে ব্যাগের পরিবর্তন হচ্ছে না। সময়ের ইনিশিয়াল পয়েন্টে ব্যাগ যা, সময়ের ফাইনাল পয়েন্টেও ব্যাগ তা, মাঝখানে কোনো ধরনের ব্যাগ পরিবর্তন হয় না। এটা একটা সরল রেখা, যদিও এটা হুবহু সরল রেখা হয়নি, এটা একটা সরল রেখা চিন্তা করতে হবে। এখানে ব্যাগের পরিবর্তন হয়নি, তাহলে এখানে কোনো প্রকার ত্বরণ নাই। এখন ব্যাগের পরিবর্তন না হলে যে কোনো প্রকার ত্বরণ থাকে না, এটা যদি আমরা একটু ম্যাথমেটিক্যালি প্রুফ করতে চাই তখন ব্যাপারটা এইভাবে দাঁড়ায়, ত্বরণ সমান হচ্ছে ভি মাইনাস ইউ/টি। এখন ব্যাগের যদি কোনো প্রকার পরিবর্তন না হয়, কথাটার অর্থ হচ্ছে কি? কথাটার অর্থ হচ্ছে আদিবেগ যা শেষ বেগও তা। তা আমি যদি বলি শেষ বেগ আর আদিবেগ সমান হয়, তাহলে ভি এর জায়গায় আমি যদি ইউ লিখি, কারণ আদিবেগ আর শেষ বেগ সমান, তার ডিভাইড বাই টি। এখন ভি দুইটাই যেহেতু ইউ, এখানে কাটাকাটি করে তোমার শূন্য আসবে, তাহলে 0 ডিভাইডেড বাই টি সমান 0, ms ইনভার্স 2। অর্থাৎ আমরা বুঝছি যখন কি না কোনো ব্যাগের পরিবর্তন হয় না তখন কিন্তু তার ত্বরণ 0। আর এইটা হচ্ছে কিনা আমাদের কি ত্বরণ, আর এটা হচ্ছে আমাদের মন্দন। এটা হচ্ছে আমাদের ত্বরণ, আর এটা হচ্ছে আমাদের মন্দন। ত্বরণটা হচ্ছে অনেকটা এই টাইপের, সাপোজ একটা গাড়ি এগিয়ে যাচ্ছে, স্টাইলে আমি একটু মিউজিক দিয়ে রেখেছি যে
এইভাবে যদি তার ব্যাগটা যদি বৃদ্ধি পায়, এটার নাম হচ্ছে ত্বরণ। এই জিনিসটা একটা টিচার আমাদেরকে এভাবে অ্যাক্টিং করে একবার দেখাচ্ছিল, ওখান থেকে শুনলাম। আর এটা যদি একটা গাড়ি এভাবে যদি যায়, তার ব্যাগ যদি আস্তে আস্তে হ্রাস পায়, তখন এটার নাম হচ্ছে কেমন। আর যদি সেম স্টাইলে এটার নাম হচ্ছে, এখানে কোনো প্রকার ব্যাগের পরিবর্তন হচ্ছে না, এখানে ত্বরণ হচ্ছে তোমার শূন্য। আচ্ছা, এখন আমরা ত্বরণ জানলাম, আমরা মন্দন জানলাম, এবং আমরা যেখানে কোনো প্রকার ত্বরণ নাই এই জিনিসটা জানলাম, এটার ম্যাথমেটিক্যাল প্রুফও দেখলাম। আমরা মন্দন নিয়ে আর কিছু কথাবার্তা বলবো। এর আগে যারা যারা ক্লাসে প্রেজেন্ট আছো, তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট হচ্ছে তোমরা কিন্তু ক্লাসটা একটু করে শেয়ার করে দাও, যাতে আমাদের ভিউয়ার্স একটু করে বেশি হয়। আর কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্টস একটু করে জানিয়ে দাও। তো কোনো কমেন্টস করলে তখন মোটামুটি আমাদের ক্লাস করতে আমাদের তুলনামূলকভাবে ভালো লাগবে। আচ্ছা, তো যাই হোক, এখন আমি সরাসরি চলে যাচ্ছি যে মন্দন এই জিনিসটা কি। এখন আমরা একটু মন্দন নিয়ে আলোচনা করতে চাই। মন্দন নিয়ে মন্দন, এখন মন্দন মানে হচ্ছে ব্যাগ হ্রাস পাওয়া। মন্দন মানে হচ্ছে ব্যাগ হ্রাস পাওয়া, অর্থাৎ কোনো বস্তুর আদি বেগ ছিল বেশি, শেষ বেগ হচ্ছে কম। এইটা আদি বেগ হচ্ছে বেশি এবং শেষ বেগ হচ্ছে কম। তাহলে আমি যদি বেগের পরিবর্তন আনি, বেগের পরিবর্তন ডেল বি, তাইলে ইউ মাইনাস বি, মানে আমি বড়টা থেকে ছোটটা বিয়োগ করলাম, ইউ মাইনাস বি, এটা হচ্ছে বেগের পরিবর্তন। তাহলে ত্বরণ কী হবে? আমরা জানি ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তনের হার। ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তনের হার। এখন বেগের পরিবর্তনের হার কথাটার অর্থ কি? বেগের পরিবর্তনকে সময় দিয়ে ভাগ দেওয়া। প্রশ্ন হচ্ছে আমার বেগের পরিবর্তনের মান কি? আমার বেগের পরিবর্তনের মান হচ্ছে ইউ মাইনাস বি। এখন ইউ মাইনাস ভি এই জিনিসটাকে আমি কীভাবে লিখতে পারি? আমি যদি এখান থেকে মাইনাস সাইন কমন নিই, তাহলে মাইনাস ইউ প্লাস বি ডিভাইড বাই টি, তাহলে সমান সমান ভি মাইনাস ইউ টি। সামনে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন সামনে। আমরা কিছুক্ষণ আগে পড়ছিলাম বি মাইনাস ইউ ডিভাইড বাই টি, এটা হচ্ছে ত্বরণ। তাহলে বন্ধুরা এখান থেকে আমরা শিখলাম কি? মন্দন কি? মন্দনের আরেকটা সংজ্ঞা হচ্ছে হচ্ছে ত্বরণ। তাহলে ঋণাত্মক ত্বরণকে মন্দন বলা হয়, ঋণাত্মক ত্বরণকে মন্দন বলা হয়। তো তোমরা যারা যারা ক্লাসটা দেখছো, এটা হয়তো তোমরা খাতার মধ্যে লিখে নিতে পারো, অথবা একটি স্ক্রিনশট নিয়ে তোমরা রাখতে পারো যে মন্দন এবং ত্বরণের মধ্যে সম্পর্ক কি। মন্দন মানে হচ্ছে ত্বরণের ঋণাত্মক ভ্যালু, অর্থাৎ ত্বরণের ঋণাত্মক ভ্যালুকে কিন্তু আমরা মন্দন বলতে পারি, যেটা তোমাদের কিছুক্ষণ আগে আমি গ্রাফের মধ্যে দেখিয়েছি। আচ্ছা, এখন একটা ছোট্ট অনুধাবনমূলক প্রশ্ন, যেটা এসএসসির বইয়েও দেওয়া আছে। এই প্রশ্নটা আমি কিছুক্ষণ একটু পরে আমি দিচ্ছি। এর আগে আমি একটু কারা কারা প্রেজেন্ট আছে দেখি, এখানে জনগণ আছে কিনা, নাকি জনগণ আমাকে রেখে সবাই শেষ। এখানে অনেকেই আছে। তো যারা যারা ভিডিওটি দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো তোমাদের প্রতি রিকোয়েস্ট হচ্ছে পারলে একটু ভিডিওটা শেয়ার করো। ভিডিওটা শেয়ার করলে আমাদেরও তুলনামূলকভাবে আরও বেশি বেশি তোমাদের জন্য লাইভ ক্লাস করতে আমাদের ভালো লাগবে। আচ্ছা, এবার আমরা চলে যাব একটা অনুধাবনমূলক প্রশ্ন, যেটা তোমাদের এসএসসি পাঠ্য বইও আছে। এই অনুধাবনমূলক প্রশ্নটা, এই প্রশ্নটা হচ্ছে বৃত্তাকার পথে ঘূর্ণনরত একই বেগের একই মানসম্পন্ন বেগের বস্তুর ত্বরণ আছে কিনা, ত্বরণ আছে কিনা।
বৃত্তাকার প্রতিগুণরত একই মানসম্পন্ন বেগের বস্তু ত্বরণ আছে কিনা। এই প্রশ্নটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা অনুধাবনমূলক প্রশ্ন। এটা কিন্তু স্টুডেন্টদের আমরা অনেক সময় পরীক্ষায় দেখি, স্টুডেন্ট বিভিন্ন পরীক্ষায় পার্টিসিপেট করার সময় কিন্তু এই প্রশ্নটা সবাই দেখে যে বৃত্তাকার পথে ঘূর্ণনরত একই মানসম্পন্ন বেগের বস্তুর মধ্যে কোনো প্রকার ত্বরণ আছে কিনা। আচ্ছা, বৃত্তাকার পথে ঘূর্ণনরত একই মানসম্পন্ন বেগের বস্তুর মধ্যে ত্বরণ আছে কিনা। এখন স্বাভাবিকভাবে আমাদের মাথায় কিন্তু একটা কনসেপ্ট চলে আসে, যেহেতু একই মানসম্পন্ন বেগ, একটু মনোযোগ দিয়ে শুনবা সবাই, যে একই মানসম্পন্ন বেগ, তার মানে মানের কোনো পরিবর্তন হচ্ছে না বেগের, তাহলে ত্বরণ আছে কিনা। আমরা তো জানি যে ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তন, চেঞ্জ অফ ভেলোসিটি। ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তন। তো যেহেতু একই মানসম্পন্ন বেগের, যেহেতু বেগের মান একই, অর্থাৎ
ভিটি, মানে এস এর জায়গায় এস এরপরে ভিটি, এটা ভুল, এটা হয় না। এই জন্য কারণ আমরা জানি যে কোনো পড়ন্ত বস্তু কিন্তু সমবেগে যায় না, এই সূত্রটা হচ্ছে সমবেগের জন্য। কারণ আমরা জানি কোনো একটা বস্তুর ক্ষেত্রে, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে একটা অভিকর্ষজ ত্বরণ থাকে। এই যে বস্তুটা অভিকর্ষজ ত্বরণে তার ব্যাগটা বৃদ্ধি পাচ্ছে, এখানে ছিল একদম শূন্য, এই যে আমি শূন্যতে ছাড়লাম, কিন্তু এখানে একটা সে ব্যাগ নিয়ে পড়তেছে। তো ব্যাগ নিয়ে পড়া কথাটা অর্থ হচ্ছে সে কিন্তু তোমার সমবেগে যাচ্ছে না, মানে সরি, পড়ন্ত বস্তুর বেলায় যে সমবেগ সম্ভব না। এই জন্য এই সূত্রটা 5 নম্বর সূত্রটা কিন্তু পড়ন্ত বস্তুর মধ্যে কনভার্ট করা যায় না। তাহলে আমি পড়ন্ত বস্তুর মধ্যে যে সূত্রগুলো পাচ্ছি, এই সূত্রগুলো হচ্ছে 1 2 3 4, এই 4টা সূত্রকে আমরা কেবলমাত্র পড়ন্ত বস্তুতে কী করতে পারি, কনভার্ট করতে পারি। এখন সূত্রগুলো নিয়ে আমার একটু আলোচনা থাকবে, সূত্রগুলোর উপর আমরা একটু আলোচনা করতে চাই। আচ্ছা, এই সূত্রগুলো ছিল পড়ন্ত বস্তুর জন্য। এখন পড়ন্ত বস্তুর সূত্রগুলোকে যদি আমরা নিক্ষিপ্ত বস্তুর বেলায় আনতে চাই, নিক্ষিপ্ত বস্তু, তখন আমাদেরকে কি করা লাগবে একটু দেখো। আমরা জানি নিক্ষিপ্ত বস্তু, একটা বস্তু নিক্ষেপ করলে, উপর দিকে নিক্ষেপ করলে, আমরা যদি একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে, তুমি হয়তো বলতে পারো যে আপনি কেন খাড়া উপরের দিকে নিক্ষেপ করতেছেন, নিক্ষেপ তো এইভাবেও করা যায়, তির্যকভাবেও করা যায়। আর শোনো, এসএসসি ফিজিক্সে এই তির্যকভাবে যে নিক্ষেপ করা বস্তু তাকে বলা হয় ফ্লাশ বা প্রাস বা প্রক্ষেপক। এই প্রক্ষেপক বা ফ্লাশের গতিবেগ নিয়ে বা তির্যকভাবে নিক্ষিপ্ত কোনো বস্তুর গতিবেগ নিয়ে এসএসসি লেভেলে আলোচনা নেই, এটা এসএসসি ফিজিক্সের গতিবিদ্যাতে আলোচনা আছে। তো আমি তোমাদের শুধুমাত্র এসএসসি লেভেলে যতগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, প্রত্যেকটা ম্যাথমেটিক্যাল টার্ম হচ্ছে কিন্তু তোমার প্রবলেম হচ্ছে খাড়া উপরের দিকে নিক্ষেপ করবে বস্তুগুলোকে, অথবা তারা পড়ন্ত বস্তুগুলো খাড়া নিচের দিকে আসবে। এখানে কোনো ধরনের তির্যকভাবে নিক্ষিপ্ত করার চান্স নাই। আর তুমি যদি তির্যকভাবে নিক্ষিপ্ত করতে চাও, তুমি এসএসসি থেকে তির্যকভাবে নিক্ষিপ্ত করার সে ফ্লাশের যে অঙ্কগুলো আছে বা প্রক্ষেপকের যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো সলভ করলে তুমি এই জিনিসগুলো দেখবা। আচ্ছা, তো খাড়া উপরের দিকে আমরা জানি অভিকর্ষ ত্বরণ জি কিন্তু সবসময় নিচের দিকে কাজ করে। এখন তুমি যখন বস্তুটাকে উপর দিকে নিক্ষেপ করতেছো, তুমি নিঃসন্দেহে দেখতে পাচ্ছ তুমি জি এর উল্টা পন্থে যাচ্ছ। তাহলে এখানে যে তুমি যে সূত্রগুলো পাবা নিক্ষিপ্ত বস্তুর বেলায়, প্রত্যেকটা সূত্র জি এর আগে কিন্তু তোমার মাইনাস চিহ্ন চলে আসবে। তাহলে দেখো এখানে মাইনাস চিহ্ন চলে আসবে, এখানে মাইনাস চিহ্ন চলে আসবে, এখানেও তোমার মাইনাস চিহ্ন চলে আসবে। ওকে, তো তোমার এই সূত্রগুলোকে যেখানে যেখানে জি আছে, এই জিগুলার সাইনগুলো ঋণাত্মক করার মাধ্যমে, আমরা কিন্তু তোমার নিক্ষিপ্ত বস্তুর সূত্রগুলো পাই। এই সূত্রগুলো হচ্ছে তোমার নিক্ষিপ্ত বস্তুর জন্য। তাহলে নিক্ষিপ্ত বস্তুর একটা সূত্র নিয়ে আমরা আজকে আলোচনা করব, যেটা নিয়ে পরীক্ষায় সবথেকে বেশি ম্যাথ আসে। এই সূত্রটা তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। এখানে আমরা প্রথম যে সূত্রটা দেখতে পাচ্ছি, এই সূত্রটা হচ্ছে ভি সমান ইউ মাইনাস জিটি। আচ্ছা, একটা বস্তু নিক্ষেপ করা হচ্ছে, আর নিক্ষেপ করার সময় বস্তুটার আদিবেগ ছিল ইউ, অভিকর্ষ ত্বরণ জি, এটা টি সময় পর্যন্ত উপর দিকে উঠছে। এরপরে তাহলে তার বেগ কত? এখন ম্যাথমেটিক্যালিতে এই সূত্রটা কীভাবে আসছে, কেমনে কীভাবে পরিবর্তন করার মাধ্যমে আসে, এই জিনিসটা তো আমরা দেখলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে এই সূত্রটাকে আমরা কীভাবে একটু সাহিত্যিকভাবে মন থেকে ফিল করতে পারি। এই সূত্রটার মহত্ব, মানে যাকে মাহাত্ম্য বা মহত্ব যাই বলো, যে এই সূত্রটার ভেতরে মানে জিনিসটা আমি কীভাবে বুঝবো, এই সূত্রটা প্রকৃতপক্ষে এই জিনিসটা, মানে এই সূত্রটা দেখে আমাকে সান্ত্বনা দিতে পারতেছে কিনা সূত্রটা, এই জিনিসটা নিয়ে তো তোমাদের একটু বলি। তো ব্যাপারটা হচ্ছে, ধরো একটা বস্তু আমি সোজা উপর দিকে এভাবে নিক্ষেপ করলাম, নিক্ষেপ করার সময় বস্তুটার ব্যাক হচ্ছে 20, ফর এক্সাম্পল বস্তুটার ব্যাক হচ্ছে 20। এখন 20 মিটার পার সেকেন্ড ব্যাগে যে বস্তুটার উপর দিকে উঠতেছে, কিন্তু তুমি কিন্তু জানো প্রতি 1 সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড, মানে প্রতি 1 সেকেন্ডে 9.8 মিটার, আনুমানিক 9.8 মানে হচ্ছে 10 এর সমান, 10 এর সমান। আমরা একটু আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে 9.8 না ধরো, অভিকর্ষ ত্বরণের মানকে যেহেতু 9.8 মানে প্রায় 10 এর কাছাকাছি, আমরা একটু মোটামুটি 10 ধরলাম, অভিকর্ষ ত্বরণের মান 10। তার মানে প্রতি 1 সেকেন্ডে 10 মিটার এই পরিমাণ ব্যাগে, এটা যেহেতু অভিকর্ষ ত্বরণ এখানে স্কোয়ার থাকবে, তার মানে হচ্ছে প্রতি 1 সেকেন্ডে 10 মিটার পার এমএস ইনভার্স 1 করে ব্যাগ কমিয়ে দেয় বস্তুটা। একটু করে ভাবো তো, তাহলে যদি আমি 20 মিটার পার সেকেন্ড ব্যাগে কোনো বস্তুকে নিক্ষেপ করি,
এই বস্তুটা উপর দিকে ওঠার সময় বস্তুটাকে পুরো স্টপ করে দিতে অভিকর্ষ ত্বরণের কী পরিমাণ সময় লাগবে? অবভিয়াসলি 2 সেকেন্ড, বিকজ সে প্রতি 1 সেকেন্ডে 10 মিটার ms/1 করে ব্যাগ কমিয়ে দেয়। তাহলে যদি আমি 20 ms/1 ব্যাগে কোনো বস্তুকে উপর দিকে নিক্ষেপ করলে সেটাকে থামিয়ে দিতে তার 2 সেকেন্ড সময় লাগবে মাত্র। যেমন আমি আরেকটা এক্সাম্পল দিই, এখন তুমি ইতিমধ্যে বুঝবে। অভিকর্ষ ত্বরণ কোনো বস্তুকে উপর দিকে ওঠার সময় প্রতি 1 সেকেন্ডে 9.8 ms/1, দ্যাট মিনস এটা 10-এর কাছাকাছি। আমি আবার বললাম, যারা বুঝো নাই মনোযোগ দিয়ে শুনবা। 9.8 ms/1 বা 10 ms/1 করে ব্যাগ কমিয়ে দিতে পারে অভিকর্ষ ত্বরণ প্রতি 1 সেকেন্ডে, 5 সেকেন্ড প্রতি 1 সেকেন্ডে। তাহলে আমাকে একটু করে বলো, আমি যদি 30 সেকেন্ডে আমি যদি 30 ms/1 বেগে কোনো বস্তুকে আমি উপর দিকে নিক্ষেপ করি, এই বস্তুটার ব্যাগ কমিয়ে দিয়ে শূন্য করতে তার কতক্ষণ সময় লাগবে? নিঃসন্দেহে তার সময় লাগবে 3 সেকেন্ড, কারণ সে 1 সেকেন্ডে 10 করে কমিয়ে দেয়। 3 সেকেন্ড পরে 1 সেকেন্ড পরে 10 কমবে আর 20 থাকবে, আরেক সেকেন্ড পরে দ্বিতীয় সেকেন্ডে 20 কমবে, তৃতীয় সেকেন্ডে 30 কমে বস্তুটা 3 সেকেন্ড পরে আফটার 3 সেকেন্ড বস্তুটার ব্যাগ 0 ms/1 চলে আসবে। ঠিক এই জায়গায় তখন বস্তুটা আর উঠবে না, বস্তুটার যাত্রা তখন স্টপ হয়ে যাবে। বস্তুটার যাত্রা তখন কিন্তু স্টপ হয়ে যায়। এখন একটা বস্তু আমি যদি বলি একটা বস্তুর আমি আবার বলছি, আমি অভিকর্ষ ত্বরণের যে মানটা আছে, অভিকর্ষ ত্বরণের মানটাকে আমি তর্কের খাতিরে 9.8 না বলে আমি 10 বলতেছি। তোমাদের বোঝার সুবিধার্থে আমি 10 বলতেছি। এটা যদি প্রতি 1 সেকেন্ডে 10 করে ব্যাগ কমিয়ে দেয়, তাহলে বস্তুটা যদি উপর দিকে 5 সেকেন্ড উঠতে পারে, তাহলে 10 × 5 পরিমাণ ব্যাগ কমিয়ে দিবে না? এখন আমি যদি কোনো বস্তুকে ইউ ব্যাগে নিক্ষেপ করি, ইউ থেকে প্রতি 1 সেকেন্ডে যদি জি পরিমাণ ব্যাগ কমিয়ে দেয়, তাহলে টি সেকেন্ডে কমিয়ে দেবে, প্রতি 1 সেকেন্ডে যদি জি পরিমাণ ব্যাগ কমিয়ে দেয়, তাহলে টি সময়ে ব্যাগ কমিয়ে দিবে জি × টি। ব্যাগ কমিয়ে দিবে কোত্থেকে? আদি ব্যাগ থেকে এই পরিমাণ ব্যাগ কমিয়ে দিলে যা থাকবে তাই শেষ ব্যাগ। যারা বুঝো না, আমি একটু আরেকবার দেখাচ্ছি। এটা একটা সাহিত্যিক ফিল, যে সূত্রটার একটু জাস্ট সাহিত্যিক ফিল। যে দেখো, আমি একটু আরেকবার বলছি। আমি কোনো বস্তুকে ইউ ব্যাগ উপর দিকে নিক্ষেপ করলে বস্তুটাকে যদি প্রতি 1 সেকেন্ডে জি পরিমাণ 9.8 পরিমাণ কমিয়ে দেয়, তাহলে টি সময়ে জি × 9.8 করে আদি বেগ থেকে কমিয়ে দিলে নিক্ষেপ করার সময় বাকি যা থাকবে এখানে তাই শেষ বেগ, তাই কিন্তু শেষ বেগে সমান। অর্থাৎ এই সূত্রটার সাহায্যে আমরা নিক্ষিপ্ত বস্তুর প্রথম সূত্র হচ্ছে এটা। আচ্ছা, একটা বস্তুকে যখন নিক্ষেপ করা হয়, যেহেতু সে অভিকর্ষ বলে বিরুদ্ধে উঠতেছে, উঠতে শেষ পর্যায়ে তার বেগ হচ্ছে 0, শেষে তার বেগ 0, তাহলে নিক্ষিপ্ত বস্তুর বেলায় শেষ বেগ কি? 0, বাকি আছে ইউ মাইনাস জিটি। ওকে, এখন আমি পক্ষান্তর করলে কি পাচ্ছি? জিটিকে এই পাশে পক্ষান্তর করলে জিটি সমান ইউ, তাহলে আমি টি সমান পাচ্ছি ইউ বাই জি। এখান থেকে আমরা একটা ছোট্ট ম্যাথমেটিক্যাল জিনিস বুঝে ফেললাম। এই জিনিসটা হচ্ছে, কোনো বস্তুকে তুমি যত বেগে নিক্ষেপ করো তার মানকে অভিকর্ষ ত্বরণ জি এর মান দিয়ে ভাগ করলে বস্তুটি কতক্ষণ পর্যন্ত উপর দিকে উঠবে সেটা চলে আসবে। তাহলে সূত্রটা তোমরা চাইলে নোট করে রাখতে পারো। তার মানে একটি বস্তু সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় বের করা যায় ইউ বাই জি এই সূত্রটা দিয়ে। তাহলে যদি তোমাদের এখন বলা হয়, আমি যদি একটা বস্তুকে উপর দিকে নিক্ষেপ করি, এই বস্তুটা যদি এটার আদিবেগ যদি 19.6 হয়, তাহলে এই বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে কতক্ষণ লাগবে? আমরা জানি সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে যে সময় লাগবে সেই সময়ের জন্য সূত্র হচ্ছে ইউ বাই জি। এখন আদিবেগ ছিল 19.6, জি এর মান হচ্ছে 9.8, জি এর মান হচ্ছে কি 9.8, কাজে এটা কাটাকাটি করলে এটা সর্বোচ্চ উচ্চতে উঠলে তার 2 সেকেন্ড টাইম লাগবে। তাহলে অ্যান্সার হচ্ছে তোমার কয় সেকেন্ড? 2 সেকেন্ড। এখানে আমরা টি এর মান নিয়ে আসি 2 সেকেন্ড। এই সূত্রটার সাহায্যে আমরা একটা বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠতে কী পরিমাণ সময় লাগবে এই জিনিসটা বের করে ফেলতে পারি।
আচ্ছা, এখন এই সূত্রটা আমরা নিঃসন্দেহে বুঝলাম। এরপর বস্তুটার নামতে কতক্ষণ সময় লাগবে আমরা এই জিনিসটা আলোচনা করব। তো আমাদের সাথে যারা এখনও আছো এদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমাদের টোটাল ভিডিও 44 মিনিট হয়ে গেছে। দিকের পরিবর্তন একে দেখালে শিক্ষার্থীরা আরও দ্রুত বুঝতে পারতে মনে হয়। থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আব্দুল খালেক মিশু স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার বলছিলেন যে বৃত্তাকার পথে যখন কোনো একটা বস্তু যখন চলে তখন তার মানের পরিবর্তন না হলেও দিকের পরিবর্তনটা হয়। বস্তুটা যদি এইদিকে যাত্রা স্টার্ট হয়, এখান থেকে আবার এইদিকে চলে যায়, এখান থেকে আবার এইদিকে চলে যায়, এখান থেকে আবার এইদিকে 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 এইদিকে